সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নবম শ্রেণীর নতুন কারিকুলামের আজকে আমি আলোচনা করব বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগের সর্বনাম পদ। প্রথমে পাঠ্যপুস্তকে কোন বিষয়টি উল্লেখ রয়েছে সেই বিষয়টি আমরা এক্ষুনি দেখে আসি। যেমন আমরা দেখতে পাচ্ছি সর্বনাম পদের প্রয়োগ রয়েছে, অর্থাৎ বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো। এই সর্বনামটা কি এবং সর্বনাম কিভাবে যোগ করব, এই বিষয়টি আমাদের আলোচনা করার আগে অবশ্যই সর্বনাম কাকে বলে এবং সর্বনামের শ্রেণী এবং কিভাবে এই প্রয়োগটি করতে হবে তারই বিস্তারিত আলোচনা দেখে আসতে হবে। তারপর আমরা কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর আমরা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে আর কথা নয়, আমি চলে যাচ্ছি সর্বনাম পদের বিস্তারিত আলোচনায়। প্রথমে আমরা দেখছি সর্বনাম কি, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। অর্থাৎ বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় পদকেই সর্বনাম পদ বলা হয়। যেমন শিমুল মনোযোগের সাথে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। অর্থাৎ এই বাক্যে শিমুলের পরিবর্তে কিন্তু সে বসছে, তাই এখানে শিমুল হচ্ছে বিশেষ্য এবং তার পরিবর্তে যেহেতু সে বসছে, তাহলে সে কিন্তু একটি সর্বনাম পদ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটু দেখে নিই বিশেষ আলোচনায়। যেমন থাকছে দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। বিশেষ্য পদের মতো সর্বনাম পদের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়ে থাকে। সর্বনাম পদের শ্রেণী বিভাগ। সর্বনাম পদের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বনাম পদ হচ্ছে 9 প্রকার, অর্থাৎ 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশকবাচক সর্বনাম, অনির্দিষ্টবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, পারস্পরিক সর্বনাম, কালবাচক সর্বনাম এবং আরো থাকছে অন্যবাচক সর্বনাম। তাহলে এই 9 প্রকারের বিশ্লেষণ, এই 9 প্রকারের বিস্তারিত আলোচনা আমরা জানবো। জানার পরে কিন্তু আমরা ওই তিনটি প্রশ্নের উত্তর করতে সক্ষম হব খুব সহজেই। যেমন আমরা প্রথমটি দেখছি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তির নামের পরিবর্তে, অর্থাৎ ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনামটি বসে সেই সর্বনামকেই বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। এই ব্যক্তিবাচক সর্বনামটা 3 ধরনের পেয়ে থাকি। যেমন 1 নাম্বার হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম, 2 নাম্বার হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম, 3 নাম্বার হচ্ছে অন্য পক্ষের সর্বনাম। অর্থাৎ পুরুষ বলা হয়, পুরুষ হচ্ছে 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বক্তা পক্ষের সর্বনাম অর্থাৎ উত্তম পুরুষ যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমি, আমরা, আমাকে, আমাদের, এগুলো হচ্ছে আমাদের বক্তা পক্ষের সর্বনাম। শ্রোতা পক্ষের সর্বনাম হচ্ছে তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে ইত্যাদি। এবং অন্য পক্ষের সর্বনামটি হচ্ছে সে, তারা, তিনি, তারা, এরা, ওর, ওদের ইত্যাদি। এর পরবর্তীতে আমরা দেখছি শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে কাকে কাকে? এই শ্রোতা পক্ষ অর্থাৎ যিনি হচ্ছে তুমি, তোমরা, এগুলো, এবং অন্য পক্ষের এইগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন সাধারণ সর্বনাম তুমি, সে। মানি সর্বনাম, মানি মানে সম্মানীয় ব্যক্তি, যেমন আপনি, তিনি, ইনি, উনি ইত্যাদি। এবং আরো থাকছে ঘনিষ্ঠ সর্বনাম, যেমন তুই, এ, ও ইত্যাদি। এর পরবর্তীতে আমরা 2 নম্বরে আমরা দেখছি আত্মবাচক সর্বনাম। বক্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ কর্তা নিজেই এই কাজটি করেছে, এটাকে জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম। যেমন আমরা দেখছি নিজে, স্বয়ং ইত্যাদি। অর্থাৎ সে নিজেই এই কাজটি করেছে, অর্থাৎ সে নিজেই অঙ্কটি করেছে, অর্থাৎ সে নিজে করেছে এই অঙ্কটি, সেটা জোর দিয়ে বোঝানো হচ্ছে। তাই এখানে নিজে হচ্ছে আত্মবাচক সর্বনাম। পরবর্তীতে আমরা দেখছি নির্দেশক সর্বনাম। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলা হয়। যেমন আমরা দেখছি নিকট নির্দেশক বাচক সর্বনামের ভিতরে রয়েছে এ, ইনি, এই, এরা ইত্যাদি। দূর নির্দেশক সর্বনাম হচ্ছে ও, ওই, ওরা, উনি ইত্যাদি।
এরপর 4 নম্বরে আমরা দেখছি অনির্দিষ্টবাচক সর্বনাম। অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্টবাচক সর্বনাম বলা হয়। যে সর্বনামগুলো হচ্ছে পরিচয়হীন, যেমন কেউ তোমাকে খুঁজছিল, অর্থাৎ কেউ তোমাকে খুঁজছিল, এই কেউ ব্যক্তিটা কিন্তু পরিচয়হীন কোনো ব্যক্তি। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি কেউ, কোথাও, কিছু, একজন, অর্থাৎ একজন এসে খবরটা দিয়ে গেল। একজন, এই কে যে দিয়ে গেল, যাকে দিয়ে গেল সে কিন্তু সে ব্যক্তিকে চেনে না। এই জন্য বলা হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম, অর্থাৎ কেউ এই কথাটি বলেছিল। তাহলে কেউ বলেছিল, কেউ যে বলেছিল তাকে, যে বলছে তাকে কিন্তু স্বয়ং সে চেনে না, তাই এখানে বলা হয়েছে কেউ, কোথাও, কিছু, একজন, এগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখছি 5ম নম্বরে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনামটা কি আমরা এক নজরে দেখে আসি। যেমন প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়, অর্থাৎ প্রশ্ন তৈরির জন্য যে সর্বনাম ব্যবহার করা হয় সেই সর্বনামকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়। যেমন আমরা এক নজরে দেখতে পাচ্ছি কে, কারা, কাকে, কার ইত্যাদি দিয়ে যে প্রশ্ন করা হয়, তাকে যে সর্বনাম ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আমাদের প্রশ্নবাচক সর্বনাম। কে, কে দিয়েছে, এগুলো কে বাচক, অর্থাৎ প্রশ্নবাচক সর্বনাম। কারা এসেছিল, প্রশ্নবাচক সর্বনাম। কাকে দিব, প্রশ্নবাচক সর্বনাম। কার সাথে কথা বলবো, প্রশ্নবাচক সর্বনাম। কি দিয়ে ভাত খায়, অর্থাৎ কি দিয়ে, অর্থাৎ এখানে মাছ দিয়ে খায় বা ডাল দিয়ে খায় ইত্যাদি, এগুলোর পরিবর্তে আমাদের এই কি বসছে, তাই এটাকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়েছে। তারপরে আমরা 6 নম্বরে আমরা দেখছি সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। হ্যাঁ, পরপর নির্ভরশীল দুইটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলা হয়। যেমন আমরা দেখছি যেমন তেমন, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এখানে যেমন এবং তেমন এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যারা, তারা, যে, সে ইত্যাদি। এরপরে আমরা দেখছি পারস্পরিক সর্বনাম। দুইটি পক্ষের সহযোগিতা বা নির্ভরতা, অর্থাৎ দুইটি পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে কিন্তু আমরা পারস্পরিক সর্বনাম বলে থাকি। যেমন আমরা উদাহরণে দেখছি পরস্পর, নিজেরা নিজেরা, অর্থাৎ যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করেছে। তার মানে নিজেরা নিজে এই কাজটি করছে, অর্থাৎ দুই পক্ষের সহযোগিতার মাধ্যমে তাদের কাজের সমাধান হয়েছে বা মিটমাট হয়েছে। তাই এখানে এই নিজে বা নিজেরা নিজেরা বা পরস্পর, এগুলো সবই কিন্তু পারস্পরিক সর্বনাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তীতে আমরা দেখছি 8ম নম্বরে দেখছি সকল বাচক সর্বনাম। এই সকল বাচক সর্বনামটা কি এক নজরে দেখে আসি। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সকল সর্বনাম। যেমন হচ্ছে সবাই, সকলের, সকলকে, সবার, সমস্ত, সব। যেমন সবাই এই কাজটি করেছে, মানে ওখানে যারা ছিল বহু বচন আকারে, যারা ছিল সবাইকে বোঝাচ্ছে সকল বাচক সর্বনাম। সকলে এই কাজটি করেছে, এটাও সকল বাচক সর্বনাম। সবাইকে বা সকলকেই যেতে হবে, অর্থাৎ ওখানে যে কজন উপস্থিত আছে সবাইকে কিন্তু যেতে হবে, এই জন্য এটাকে বলা হয়েছে সকল বাচক সর্বনাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 9 নম্বরে দেখছি অন্য বাচক সর্বনাম। যেমন নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলা হয়েছে অন্য বাচক সর্বনাম। যেমন আমরা দেখতে পাচ্ছি যে অন্য, অপর, পর, অমুক, অর্থাৎ অন্যবাচক বলতে নিজে ছাড়া অন্য কেউ এই কাজটি করেছে, অন্য কেউ, অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে যখন বোঝানো হচ্ছে তখন সেটাকে বোঝাচ্ছে অন্যবাচক সর্বনাম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সর্বনাম পদের পরিচয় বা শ্রেণী বিভাগ। এখন আমরা পাঠ্যপুস্তকের যে 3টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। এখানে আমরা দেখছি বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। আজকে আমরা আলোচনা করছি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ করি। আজকে আলোচনা করছি আমরা সর্বনাম পদের প্রয়োগ। যেমন আমরা এখানে দেখছি বিষয়টি নিয়ে আলোচনা করছেন, হ্যাঁ, তিনি, এখানে আমরা একটা বিষয়, কে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তার উল্লেখ নেই, তাই এখানে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বাক্যে, অর্থাৎ তিনি শব্দটি দ্বিতীয় বাক্যের সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে। পরে আরেকটি বাক্য আমরা দেখি শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল, শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা বিশেষণ সর্বনাম পদটি কিভাবে প্রয়োগ করছি শিক্ষার্থীদের পরিবর্তে দেখা যাক। শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল, শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এই তাদের বলতে কাদেরকে, শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছিলেন। শিক্ষার্থী কিন্তু এখানে সমষ্টিবাচক বিশেষ্য, এই সমষ্টিবাচক বিশেষ্যের পরিবর্তে কিন্তু আমাদের তাদের সর্বনামটি বসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি
শিক্ষার্থী শব্দটি দ্বিতীয় বাক্যে সর্বনাম হিসেবে তাদের প্রয়োগ করা হয়েছে। পরবর্তী বাক্যে আমরা দেখছি করিম সাহেব সিলেটে বেড়াতে গেছেন। সিলেটে অনেক চা বাগান আছে। এই বাক্যের ভিতরে কিন্তু আমরা করিম সাহেব সিলেটে বেড়াতে গেলেন, সিলেটের পরিবর্তে কিন্তু আমরা একটা বিশেষ সর্বনাম আনার চেষ্টা করব। যেমন করিম সাহেব সিলেটে বেড়াতে গেছেন, সেখানে অনেক চা বাগান আছে। তাহলে এখানে সিলেট বিশেষ্যের পরিবর্তে সেখানে সর্বনামটি বসেছে। হ্যাঁ, তাই এখানে দ্বিতীয় বাক্যের স্থান নামের বদলে সর্বনাম হিসেবে সেখানে প্রয়োগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং অবশ্যই আমার সাথে থাকবে। প্রতিটা ক্লাস কিন্তু এভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই ছিল মোটামুটি আজকের মতো আমাদের আলোচনা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।